সম্ভব না এমপি টাকা বিরুদ্ধে শরীর কেউ মানে না 13 কেজি ওজন মারবাই তো মারো আরে জীবনে একবারই এমপি চাল লাগতো না যে ইজ্জত সম্মান আপনারা মাঝে সবচেয়ে ভয় হচ্ছে কি বেঁচে থাকা ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আরওয়াকান্দি এলাকায়। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, শুরু থেকে ভিডিও স্ক্রিনে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে শুরু থেকে দেখেছেন তার গাড়ি ভাঙচুর করে দিয়েছে। এইমাত্র তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হলো এবং সে যখন কনফারেন্স করে মিটিং করে যখন বাড়ি ফিরছিল, তার নিজ এলাকায় যাচ্ছিল, কিছু এলোপাতারি লোক এসে ইটপাটকেল মারে তার গাড়ির দৌড় ভাঙচুর করা হলো এবং অনেক মারধর করলো ব্যারিস্টার সুমন ভাইকে এবং সে স্থানীয় হসপিটালে ভর্তি আছে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছনে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বারবার করে বলছে আমার পিছনে অনেক শত্রু আছে। কারণ কেনই বা শত্রু থাকবে না, সে তো বাংলাদেশের ফাটাকেষ্ট। তো বাংলাদেশের ফাটাকেষ্ট যখন মানুষের বিরুদ্ধে কথা বলে, যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, যখন দুর্নীতির বিপক্ষে কথা বলে, তখনই তাদের যারা দুর্নীতি করে তাদের গায়ে লেগে যায়। এরকমের বাংলাদেশের প্রত্যেকটি কিছু কিছু লোক আছে, তাদেরকে খুবই ব্যারিস্টার সুমন ভাই দেখতে পারে না। ব্যারিস্টার সুমন ভাইকে তার যে নির্বাচনী পরিচালনা করার সময় যে তাকে হুমকি দিয়েছে। দর্শক, আমি বেশি কথা বলবো না, চলুন সেই ভিডিওটিতে কি হয়েছিল, কিভাবে তাকে ব্যারিস্টার সুমন ভাইকে মারধর করা হয়েছে, চলুন আমরা সেই ভিডিওটি দেখব। দর্শক, এখানে আরেকটি কথা বলে নেই, ব্যারিস্টার সুমন ভাই যখন মারধর করা হয়েছিল, স্থানীয় থানার যে ওসি সাহেব তাকে ডাকছিল ফোন দিয়ে, তখন কিন্তু সে নিরাপত্তা দেওয়ার জন্য আসছে কিন্তু অনেক পরে। তো চলুন আমরা সেই ভিডিওর ক্লিপটা দেখি। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে কি বেঁচে থাকা। ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আরওয়াকান্দি এলাকায় পৌঁছলে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয় গাড়িতে। ঝুঁকি এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছেন। ব্যারিস্টার সুমনকে হত্যা করার চেষ্টা, শুধু হত্যাই নয়, হত্যা করার পরে লাশটাকে গুম করে ফেলার চেষ্টা। আপনারা জানেন এর আগে এমপি আনারকে মেরে তার লাশ গুম করে ফেলা হয়েছিল। একইভাবে ব্যারিস্টার সুমনকে মেরে তার লাশটাকে গুম করে ফেলবে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে তার গাড়িকে কিভাবে ভাঙচুর করা হচ্ছে এবং ব্যারিস্টার সুমন এই ঘটনার পর এসে কি বললেন, কেন তার সঙ্গে এরকম করা হচ্ছে, সবকিছু ব্যারিস্টার সুমন এই ভাষণের মাধ্যমে বলে দিয়েছেন। তিনি বলেন আমার জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। ব্যারিস্টার সুমন বলেন আমি ঘর থেকে বের হলে মৃত্যুকে সাথে নিয়ে বের হই, কারণ বর্তমান সময়ে এমপিদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। আর আমি যেভাবে মানুষের দুর্নীতিকে ধরিয়ে দিচ্ছি, আমার পিছনে শত্রুর অভাব নেই। কি বললেন ব্যারিস্টার সুমন, গুরুত্বপূর্ণ ভিডিওটি। মুয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার রায়ে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা করা হয়েছিল, এর বিরুদ্ধে 2টি ধারায়। তাছাড়া পূর্ণতার বিষয় না, আমার তো ওসি মুয়াজ্জেম সাহেবের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমি যেটা চেয়েছিলাম যে অপরাধ তিনি করেছেন 6 মাস আরো 1 বছর যদি ফাইন না দেন উনি আরো 1 বছর জেলে থাকবেন। এবং আরো যে জিনিসটা আমি বলতে চাই, আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে, যে বাংলাদেশের যে থানাগুলাতে যারা যেসব পুলিশ কর্মকর্তা এই থানাগুলাকে মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করে। বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেব, কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার, আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেঁচে থাকবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময়। বাস্টার্ড, আমি জারদ, আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। মসজিদে কোনো মুসল্লি নাম সেনাবাহিনীর প্রধান
পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের। তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকার 4 দিনের নোটিশ থাকে। 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? এরপর সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের। কোন দিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? ভোটের অধিকার কাকে দিয়েছেন? কারা লুণ্ঠন করেছে মানুষের মানবিক অধিকার? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন, সত্য বলতে শিখুন, সত্য বলুন। এই বেনজির নিয়ে, আজিজ নিয়ে, আনোয়ার নাজিম নিয়ে আমি নির্বিকার। আজকে আপনারা যেখানে বসেছেন, আপনারা কারা? কথা উল্লেখ করে এই সিন্ডিকেট কারা তাও জানতে চান। যার কথা বলা হলো এতক্ষণ, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটে সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুকখানের সিন্ডিকেট, চালের গুদামে সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই। নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই। প্যারাডাইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই। আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা? এটা কি কোনো জেনারেল আলোচনা? এটা কি বাজেট অধিবেশন আলোচনা? পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয়, ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর, এবং সেটার একটা সময় থাকবে। আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন, তাহলে তো সংসদের নীতিমালা, কার্যপ্রণালী, বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না। বড় পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর, এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে। আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন। এবার কোন ধারায় বলতেছে? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। এটাকে অর্থবহ করবেন, জনগণের স্বার্থে আপনাদের কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। জনগণের কল্যাণে কাজ করতে হবে। যারা এই প্রথমবার মেম্বার হয়েছেন অবশ্যই তাদেরকে সংবিধানটা পড়তে হবে। আর এই সংবিধান পড়ার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে মাত্র 9 মাসের মধ্যে বিরল ঘটনা। আমাদের যে কার্যপ্রণালী বিধি পার্লামেন্টের, সেই কার্যপ্রণালী বিধিটাও কিন্তু আপনাদের পড়া উচিত। আপনারা জিতেছেন ঠিক আছে, কিন্তু এদেশের মানুষ তো আপনাদেরই মানুষ। হ্যাঁ, যারা নৌকা মার্কায় কাজ করেছে তারা তো আমাদের দলের প্রতি অত্যন্ত আনুগত্য, দলের প্রতি তারা বিশ্বস্ত, কিন্তু তাদের উপর কোনো রকম আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস কোনো কিছু যেন না হয়, এ ব্যাপারে সবাইকে আমি একটু সতর্ক করে দিচ্ছি। এখানে যেই হোক, যে দলের হোক, আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি প্রতিদিনের ছবি পাই, যা পাই আমি কিন্তু সরাসরি সেটা পুলিশকে দিচ্ছি, গোয়েন্দা সংস্থাকে দিচ্ছি, এবং যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানে কিন্তু সেটার ফলাফল কিন্তু কারোর জন্য ভালো হবে। কেউ ভূমি ও গৃহহীন থাকে, এই টাকাটা খরচ করলে পরে আমার দেশের মানুষের লাভ কতটুকু হবে, দেশের মানুষ এর থেকে কি পাবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজে আসবে কিনা। যেটা কাজে আসবে না, অহেতুক একটা কাজ করার জন্য কাজ করা আর সেখান থেকে কমিশন খাওয়া, এই রাজনীতি কিন্তু আমি করি না। কাজে এটাও মাথায় রাখতে হবে আপনাদের। এই দুর্নীতি
আমি প্রশ্রয় দেব না। চক্রান্ত তাদের চরিত্র, কিন্তু এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আর ভাগ্য। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।